নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। দিওয়ালি সবারই খুব আনন্দে কাটুক। শুরু করছি ভোলে বাবা পার করেগার সাতকাহন। এখন তো দেখা যাচ্ছে যে ঝিলকে তো ওরা মাথা ফাটিয়ে দিয়েছে, তারপরে সাক্ষ্য নিয়ে এলো হসপিটালে, ও সেবা টেবা করলো, অপারেশনও হলো ছোটো মতন একটা, সেবা টেবা করলো। এইদিকে মানে ওদের বস্তির লোকরা অনেক ক্ষেপে গেছে যে আসলে সাক্ষ্যই তো বলেছিল না যে এদেরকে কিছুতেই গান গাইতে দেওয়া যাবে না, আর সেই দিনকার যত খরচা সেদিন সেটা সাক্ষ্যই স্পন্সর করেছিল। ওই জন্যে আর অর্গানাইজার যে ছিল মানে ওই যে পাড়ার লোকগুলো ওরা খুব বদমাশই ছিল। সাক্ষ্য যদি নাও উস্কাতো তাও ওরা অমনি ওটা করতো, ঝিলদেরকে গাইতে দিত না। শেষ ঠিক আছে। তারপরে এই সব ঘটনা তো পুলিশও আসবার মানে এলো, ঝিলদেরকে আটকালো, মাথা ফাটিয়ে দিল। একটা টাকলা মতন অর্গানাইজারদের মধ্যেই একজনা যে ছিল সে টাকলা মতন সেই ঝিলের মাথা পাঠালো। তারপরে তো হসপিটাল নিয়ে যাওয়া হলো, সেবা শুশ্রূষা হলো। এদিকে ঝিলের বাড়িতে অনেক রকম জল্পনা কল্পনা চলছে। এই ঝিলের বাড়িতে না, সাক্ষর বাড়িতে অনেক রকম জল্পনা কল্পনা চলছে যে মেয়েটা যদি পুলিশের কাছে বলে দেয় সব কিছু, মানে সাক্ষর মা বলছে সাক্ষর ছোটো কাকা কুশ সবাই মিলে মানে ওই ঝিলকে ভুল বুঝছে আর কি। ঝিলকে তো এরা চিনতেই পারেনি, কিন্তু সাক্ষর বাবা বললো যে মেয়েটা খুব ভালো, আর মেয়েটাকে তো তোমরা কেন বলছো? ও মেয়েটা কি বলবে সে মেয়েটার ব্যাপার, তোমরা যতটা খারাপ মনে করো ততটাও না। আর এদিকে শতরূপা বলে উঠছে কি ঝিলের মা তো আসছে না কাজে। তো তখন ওই বড় মামু বললো, মানে সাক্ষর বাবা, যে যার মেয়ের এমনিভাবে মাথা ফেটে যায় তার কি মনের অবস্থা ঠিক থাকে? তো কি করে আসবে কাজে? কটা দিন নাই বা এলো, সব তো চলে যাচ্ছে। তারপরে এই সব ঘটনা হলো, তারপরে সাক্ষ্য এলো। তো সাক্ষ্যকে দেখে ওর মা খুব উদ্বিগ্ন, বলছে বাবা তুই ঠিক আছিস তো? বলছে হ্যাঁ ঠিক আছি। তো বলছে পুলিশে ও মেয়েটা আবার পুলিশের কাছে যাবে, এই পুলিশকে বলবে সব কিছু, পুলিশ তো আসবে, এরকম একটা ঘটনা। তো সাক্ষ্য বললো তো পুলিশের মতন তদন্ত করবে, ইনভেস্টিগেট করে দিয়ে যে জানবে সেটাই ঠিক, আর মেয়েটা যা বলবার বলবে। হ্যাঁ, কিন্তু সাক্ষর কাকা, মেজো কাকা, সাক্ষর ছোটো কাকা আর ওর মায়ের আর চিন্তা যায় না। পরের দিন দেখা গেল যখন কেউ ছিল না হসপিটাল, হ্যাঁ তারপরে ঝিল তো ইঞ্জেকশান নেবে না কিছুতেই, সেই নার্সকে দিয়ে জবরদস্তি ওর মা বাবা ধরে তারপরে ইঞ্জেকশান দেয়। সাক্ষর বাবা কত বুঝায়, হ্যাঁ তো মানে ঝিল ওষুধ খেতে চায় না, তো ওকে সেই অনেক বুঝিয়ে বাজিয়ে ওষুধ খাওয়ানো হয়। তারপরে দেখা গেল যে ওই ঝিলের এই সাক্ষর ছোটো কাকা কুশ আর ওর মা আর ওর মেজো কাকা নীলাঞ্জন সব এসে হাজির। নিয়ে ঝিলকে প্রথমে জিজ্ঞেস করলো কেমন আছে কেমন না। তারপরে আস্তে আস্তে ভালো ভালো কথা বলতে লাগলো যে ঝিল ভালো করে বাড়ি যাবি তো, ভালো করে খেতে টেতে হবে তো। তো তো বলছে হ্যাঁ সে আমাদের আর কি, আমাদের যে জুটবে সেই খাবো, ও আমাদের কিছু হয় না, ঠিক হয়ে যাব, একটু লেগেছে। নিয়ে তারপরে বলছে যে আচ্ছা পুলিশ যদি জিজ্ঞেস করে তখন কি বলবি? বলছে যেটা হয়েছে সেটাই বলবো। তো বলছে কি এটাও তো বলবি যে আমার ছেলে উস্কেছে? বলছে হ্যাঁ সেটা তো সত্যি কথা, তোমার ছেলে তো উস্কেছিলই, আর ও তোমার ছেলে উস্কেছিল, আর ওই পাড়ার যে যারা পূজা কমিটি ওরাও তো ছিল না। সেদিন যদি তোমার ছেলে স্পন্সর না করতো, সেদিন টাকাটা না দিত, তো ওরাও এতটা বাড়াতে সাহস পেত না। তখন এরা দেখছে তো নিয়ে তারপরে আস্তে আস্তে ওকে 50,000 টাকা দিচ্ছে ওর মেজো কাকার। যে ঝিল এটা নেই, বলছে এটা কি? বলছে টাকা। বলছে টাকা কি করব আমি? তখন বলছে যে রাখ, তুই বাড়ি যাবি খাবি টাবি, সেই জন্যেই তোকে এখন ওষুধপত্র ভালো ভালো খাবার খেতে হবে তো। তখন বলছে যে মেজো মামু আমরা বাড়ি যাই, একজনা খাবে আর সবাই তাকিয়ে দেখবে, সেটা হয় না। আমরা যা খাই সবাই মিলে ভাগ করে খাই, যেটা জোটে, আমার টাকার দর লাগবে না। নিয়ে বলছে না না নে। বলছে কত টাকা আছে? বলছে 50,000। নিয়ে সেই জবরদস্তি ঝিলকে টাকাটা দিল। তারপরে ওরা মনে করিয়ে দিতে চাইলো, যেমন মানে বুঝিয়ে দিতে চাইলো ঝিল যেন সাক্ষর ব্যাপারে কিছু পুলিশকে না বলে এইসব। তো ঝিল তো চালাক মেয়ে, ও বুঝে গেল সব কথা। নিয়ে তারপরে
কিন্তু হ্যাঁ, এইখানে ঝিলের আর সাক্ষর ঝগড়া দুষ্টু মিষ্টি, তবে সাক্ষর মনে হচ্ছে যে মনটা গলছে মেয়েটার উপর থেকে। আর ঝিলও এখন খুব একটা মনে হচ্ছে সাক্ষ্যকে যে একদম অপছন্দ সেটাও করছে না। তারপরে দেখা গেল ঝিলের মা বাবা সবাই এলো, ঝিলের বন্ধুরা এলো, নিয়ে তারপরে সব এসছে, নিয়ে সাক্ষ্য ছিল, ওর বাবা ছিল, নিয়ে এবার বলছে যে পুলিশ এসছে। তো বলছে যে পুলিশকে যে বলবি? তো বলছে হ্যাঁ বলবো তো। যে আর কিন্তু ঝিলের বন্ধুরা যে ছিল ওরা কিন্তু উস্কাচ্ছে, ঝিল কিছু লুকাবি না, পুলিশের কাছে সব ঘটনাটা বলবি। ঝিল বলে হ্যাঁ হ্যাঁ বলবো। তারপরে যখন পুলিশ ওদেরকে জিজ্ঞেস করে, বাইরে আসে পুলিশ জিজ্ঞেস করে, তখন বলে যে কি হয়েছিল সেদিনকে ঘটনা। তো ওরা বললো, ওর বন্ধুগুলো বলছিল এই হয়েছিল এই, তারপরে একটা পাথর এসে, তো বলছে পাথরটা কে মেরেছিল আপনার মনে হয়? তো ঝিল তখন বললে সব কিছু আমিই বলে দেবো, তাহলে আপনারা কি কিসের জন্যে আছেন, আপনারা কি তদন্তটা করছেন? তখন বলছে না আপনার কি মনে হয়? বলছে হ্যাঁ ওই যে অর্গানাইজাররা ছিল তাদেরই মধ্যে কেউ মারতে পারে, ঢেলা চাই কেউ মারতে পারে, আমি অত দেখিনি। তখন বলছে এই ডাক্তারবাবু? বলছে না না এনারা খুব ভদ্রলোক। হ্যাঁ এই ডাক্তারবাবু সেদিন এনারা মানে সত্যি কথাটা বলে দিল, ইনি গান করছিলেন, আমি মাইকটা ছিঁড়ে নিয়েছিলাম। তারপরে পুলিশ এনারা ওই যে যারা পূজা কমিটির ওরা সব পুলিশ ডেকেছিল, পুলিশের সঙ্গে হাতাপাই হয়েছিল, সেই ফাঁকে কেউ আমাকে মাথায় ঢিল মেরে দিয়েছিল। তো বলছে এই ডাক্তারবাবু, বলছে না যখন আমার মাথায় ঢিল মেরে রক্ত পড়ে তো এই ডাক্তারবাবুরাই আমাকে নিজেদের নার্সিংহোমে নিয়ে আসে, বিনা পয়সায় এতদিন আমাকে রেখেছে, এনারা খুবই ভদ্রলোক, এনারা এইসব কাজ করতে পারেন না। তখন নীল ওই ওর স্বাক্ষর মেজো কাকা ও মুচকি মুচকি হাসছে, ভাবছে টাকাটা দিয়েছি তো। হ্যাঁ তার আগে যখন ঝিল বলছিল যে হ্যাঁ আমার মাথা ও মানে ও নীল যে আছে ও চিন্তা করছিল এতগুলো টাকা দিলাম তাও মেয়েটা বলে দিচ্ছে। নিয়ে তখন ঝিল বলল যে আমি অত দেখিনি, ইনারা মারতে পারেন না, ইনারা খুবই ভদ্রলোক, আমার এতদিন খুব দেখভাল করেছেন, সেবা করেছেন, এত বড় নার্সিংহোমে আমাকে বিনা পয়সায় রেখেছেন, সেই জন্য এনাদের আমি কোনো দোষ দিতে পারি না। নিয়ে পুলিশগুলো আর তখন ওই যে যারা ছিল প্রেস রিপোর্টার ওরা বলছে যে আপনি কি এদেরকে ক্লিন চিট দিয়ে দিলেন? বলে ক্লিন চিট আমি দেবার কে, তো পুলিশ তো নিজের মতন তদন্ত করবে তারপরে বলবে। তবে হ্যাঁ আমার সঙ্গে যেটা ঘটেছে সেটাই আমি বললাম, আমাকে এনারা নিয়ে এসছে নার্সিংহোমে, নিজের সেবা করেছে, আমাকে ঠিক করেছে। তবে হ্যাঁ এটা বলতে পারি যে ঢেলাটা যে আমার দিকে ঢিলটা ছুঁড়েছিল সেটা ইনাদের মধ্যে কেউ ছিল না, ওই পূজা কমিটির মধ্যেই কেউ ছিল। আর ওরা এমনিতেও বলছে ইনি যদি আমার নাও উস্কাতেন ওরা এমনিতেও আমাদেরকে গাইতে দিতে না, ওই পূজা কমিটির লোকেরা অর্গানাইজাররা। তো বললো যে আচ্ছা। তারপর পুলিশ তো চলে গেল। তারপরে ঝিল বললো যে এবারে আমি যাব। তো ছুটি এলো ফুল নিয়ে, ফুলের বুকে নিয়ে। তো বললো ঝিল এই ফুলের বুকেটা তোর জন্য এনেছি। বলছি কী জন্য এনেছো ছুটি আন্টি? আমাদের তো সেই হ্যাঁ আর পুলিশ থাকতেই এসেছিল ছুটি। দিয়ে ছুটিও কিছু কথা বললো ভালো করে থাকবি ঝিল, ওই ঘরে যে সাবধানে থাকবি, তোকে আসতে হবে ড্রেসিং করাবার জন্য 7 দিন পর। বলে হ্যাঁ সে 7 দিন পর তো আমি আসবো, কিন্তু মাঝখানে আমার একটু দরকার আছে আসবো। তো নীল বলে উঠছে না একদম আসবে না। বলছে না আমি আসবো। নিয়ে তারপরে ঝিল বললে যে মা এবার আমি বাড়ি যাব। তারপর বলছে ছুটি আন্টি এই ফুলের বুকেটা নিয়ে নাও, আমাদের তো অমনি ঘর, এটা এত সুন্দর ফুলেরটা রাখবার জায়গাই নেই, কোথায় রাখবো এত সুন্দর। নিয়ে হ্যাঁ তারপরে একবার বলেছিল স্বাক্ষর বাবা যে ওষুধগুলো দিয়েছিস তো দেখে নে দাম টাম এগুলোর কিনতে পারবে কিনা। তখন ঝিল বলছে না বড় মামু চিন্তা করো না, কিনতে পারবো, অনেক টাকা দেওয়া হয়েছে আমাকে। হ্যাঁ কে টাকা দিয়েছে? তখন ঝিল সেটা এড়িয়ে গেল, কিছু বলল না, বলে অনেক টাকা আছে, কিনতে পারবো, সব দামি দামি ওষুধ। তারপরে বললো যে ছুটিকে বললো যে ফুলের বুকেটা রেখে নাও। তো ছুটি বললো যে না তোকে তোর জন্য এনেছি, আমি কেন রাখবো। তারপরে ও নীলকে দিয়ে দিল, নিয়ে নীল না সাক্ষ্যকে দিয়ে দিল, আসল নামটাই বেরিয়ে যাচ্ছে, সাক্ষ্যকে দিয়ে দিল। নিয়ে তারপরে বললো যে ডাক্তারবাবু আপনি আমার অনেক সেবা শুশ্রূষা করেছেন, এই ফুলের তোড়াটা আপনার জন্যে।
তারপরে দেখা গেল ঝিল বাড়িতে এসেছে। তো ঝিলের মা বাবা বন্ধুরা সব বলছে, নিয়ে ঝিলের বাবা বলছে যে আমি বলছে, মা তোমরা তো এতদিন কাজ করতে যাওনি, তো কাজ করো। বলে হ্যাঁ, সে কি আমার মেয়েরা তো বড় ক্ষতি করেছে, আমরা কাজ করতে যাও? বলছে কিছুই ক্ষতি করেনি। ওর মাকে বললো যে দেখো মা, এত ভালো তুমি কাজ যখন পাবেও না, আর ঠিক আছে এতদিন তুমি যাওনি, কিন্তু ওদেরকে তো বলোনি, তো এবারে যাও কাজটা তুমি করো। আর ওর বাবাকেও বললো যে বাবা, তুমি আমার চোট লাগাটা দেখছো, আমার বুকের ভেতর থেকে যে রক্ত পড়ে সেটা তো তুমি দেখছো না, তুমি তুমি ওই মেনকার কাছে যাও। তা আমার কত কষ্ট হয়, আমার ছাড়ো, মায়ের তো কত কষ্ট হয়, আর মায়ের কষ্ট দেখে আমারও বুক ফাটে। হ্যাঁ, তারপর বলছে ওর বাবা বলছে, ঝিল টাকাগুলো রাখ, তোকে ভালোটা আমাকে দিয়ে দে, তোকে ভালো ভালো খাওয়াতে। বলছে বাবা, এমনিতে তোমার যতটা তুমি যে পয়সাটা কামাও, আমরা এমনিই ভালো খেতেই পারি, তুমি যদি মেনকার পায়ে অর্ধেকটা না ঢেলে দাও, তো ওই মেয়ে ছেলেটার কাছে যাও, খরচা করো, তবেই না, তুমি যে ওইটা করা ছেড়ে দাও, আমাদের এমনিতেই ভালো। আর এদিকে ঝিলের বন্ধুরা ঝিলকে বলছে তুই কেন বলতে গেলি, আর ঝিলের দিদিটাও বলছে নীলি বলছে তুই কেন বললি রে, ও পুলিশের কাছে সব কথা কেন বললি না, ওই ছেলেটাই তো উস্কেছিল। তখন ঝিল বলল, আরে না, সেই ব্যাপারটা সে না, ওরা আমার সেবাও তো করেছে। বলছে হ্যাঁ রে ঝিল, তুই টাকাগুলো কী করে রাখলি? ওর বন্ধুরা, তুই তো টাকা নেবার মেয়ে নোস। বলছে না, টাকা নেবার মেয়ে নই, কিন্তু দিল রেখে নিলাম আমি। আর বলছে ও টাকাগুলো দিয়েছে সেই জন্যই মিষ্টি মিষ্টি কথা বললি ওদের নিয়ে। পুলিশ বলছে হ্যাঁ, সেই জন্যেই, দেখিস না আমি কত ভালো খাচ্ছিলাম ওইখানে, ঠান্ডা ঘরে শুয়েছিলাম নরম গদিতে, ওই জন্যেই মিষ্টি মিষ্টি কথা বললাম। নিয়ে তারপরে ওর বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে বললো যে না না, তোমরা কাজটা ছেড়ো না, কাজটা করো, তোমরা তো বলোনি যে কাজ করবো না, তো তোমরা আর ছেড়ো না। আর ওরা তো আর ক্ষতিটা করেনি, যারা করেছে তারা করেছে, ওরা তো আমার সেবাই করলো। তবে হ্যাঁ, আমাকে নার্সিংহোমে 2-1 দিনের ভিতরে যেতে হবে। তো আগামী পর্বে দেখব যে ঝিল এসেছে সাক্ষ্যকে ওই পয়সাটা দিতে। তো বলছে এই নিন এই টাকাটা। বলছে কিসের? বলছে আপনি এতদিন আমার এত সেবা করলেন, এত চিকিৎসা করলেন, সেই জন্যেই টাকাটা। তখন বলছে কত টাকা? বলছে 50,000। তখন ঝিল বলল যে আপনার কাকা মিষ্টি মিষ্টি কথা বলেই টাকাগুলো আমাকে দিয়ে গেছিল, আপনার মেজো কাকা, যাতে আমি পুলিশের কাছে মুখ না খুলি। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার ফিরে আসব ভোলে বাবার 7 কাহন নিয়ে। তবে এটা সত্যি কথা, এখন তো সিরিয়ালটা খুব ভালো হচ্ছে, খুব শীঘ্রই আমি দেখতে পাবো যে ঝিল আর সাক্ষ্য একটা ঘরে বন্দি। হয়তো যেমন সেই ইষ্টি কুটুমে হয়েছিল, একটা ঘরে বন্দি ছিল বাহার ওরচি, তখন সাঁওতাল সমাজ উঠে এসেছিলো যে ওদের বিয়ে করতে হবে, হয়তো এখানেও সেটা হতে পারে। যখন ওরা রাতভর ওই যে দুষ্কৃতীদের ভয়ে নীল আর এই সাক্ষ্য আর ঝিল যখন বন্ধ থাকবে, তখন হয়তো বস্তির লোকরা আসবে আর বলবে বিয়ে দাও, হতেই পারে, কারণ এটা লীনা গাঙ্গুলির সিরিয়াল, কিছুই হতে পারে। ঠিক আছে বন্ধুরা, দিওয়ালির জন্য আগামী সবাইকে শুভকামনা রইল, খুব ভালো কাটুক দিওয়ালি, দীপাবলি খুব আনন্দে কাটুক। ধন্যবাদ।